স্টুডেন্ট, আজকে আমরা পড়ব দ্রবণ চ্যাপ্টারটা একটা পার্ট, সেটা হলো তরলের বাষ্পচাপ। এই তরলের বাষ্পচাপ পড়ার আগে আমাদের দুটো টার্ম জানতে হবে, একটা হচ্ছে ঘনীভবন, একটা হলো বাষ্পীভবন। বাষ্পীভবন কি আর ঘনীভবন কি আমরা ছোট ক্লাসে পড়েছি। বাষ্পীভবন হচ্ছে তরলের উপরিপৃষ্ঠ থেকে তরল পদার্থের মলিকুলগুলো বাষ্পে পরিণত হয়, এই ঘটনাকে আমরা বাষ্পীভবন বলি। আবার যখন কোনো গ্যাসীয় পদার্থ তরল পদার্থে পরিণত হয় তখন তাকে আমরা ঘনীভবন বলি। ঘনীভবন এবং বাষ্পীভবন পরস্পর বিপরীত ঘটনা। তাহলে এখানে তরলের বাষ্পচাপ যখন আমরা পড়তে যাব, ধরে নিলাম এখানে একটা পাত্র আছে, এই পাত্রে আংশিক তরল ভর্তি আছে। আমি তরলটা ধরে নিলাম জল। এই পাত্রে কিছুটা তরল আছে বা জল আছে, এই জলের উপরে অংশটা ফাঁকা। এবারে যখন উপরের অংশটা ফাঁকা থাকবে তখন এই তরল যে পদার্থটা আছে, এই তরল পদার্থের উপরিপৃষ্ঠ থেকে তরলের মলিকুলগুলো বাষ্পে পরিণত হবে। তো এই বাষ্পটা বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং বাইরে বেরিয়ে যাবে। তো এই ঘটনাকে আমরা বলছি বাষ্পীভবন। যে কোনো উষ্ণতায় বাষ্পীভবন ঘটে। এবারে কি করা হলো, এই পাত্রটাকে বন্ধ করে দেওয়া হলো। ফলে এই তরল থেকে উৎপন্ন হওয়া যে বাষ্প, সেই বাষ্প আর বাইরে বেরিয়ে যেতে পারলো না। এবার যখন বাইরে বেরিয়ে যেতে পারলো না, তখন এই যে তরল মলিকুলের উপরে, এই যে তরল আছে তার উপরে যে বাষ্পগুলো তৈরি হয়েছে, সেই বাষ্পের কণাগুলোকে তরল মলিকুল কি করবে, উপরে তরলের ঠিক উপরের অংশে অবস্থিত গ্যাসের যে মলিকুলগুলো আছে, সেই গ্যাসের মলিকুলগুলোকে আকর্ষণ করবে। তাহলে এখানে দুটো ঘটনা ঘটছে, তরল পদার্থ থেকে বাষ্পে পরিণত হচ্ছে, আবার এই বাষ্পের কণাগুলোকে তরল মলিকুল নিচের দিকে আকর্ষণ করছে এবং বাষ্পের মলিকুলগুলো তরলে পরিণত হচ্ছে। অর্থাৎ তরলটা বাষ্পে পরিণত হচ্ছে, অর্থাৎ ঘনীভবন হচ্ছে, এবং এই বাষ্পটা তরলে পরিণত হচ্ছে, অর্থাৎ ঘনীভবন হচ্ছে। এবং একটা সময় প্রথমের দিকে এই বাষ্পীভবনের হার বাড়তে থাকবে। যত সময় যাবে তত ঘনীভবনের হার আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং একটা সময় পরে দেখা যাবে এই যে বাষ্পীভবন এবং এই ঘনীভবন সাম্যাবস্থায় উপনীত হয়েছে। এই রকমের সাম্যাবস্থাকে আমরা বলবো গতিশীল সাম্য। তাহলে এই গতিশীল সাম্য যখন তৈরি হচ্ছে, তখন এই তরল মলিকুলের উপরে কিছু পরিমাণ বাষ্প থাকছে। এই যে বাষ্প তৈরি হচ্ছে, বাষ্প থাকছে, এই বাষ্পকে আমরা বলছি তরলের বাষ্প, সম্পৃক্ত বাষ্প। এবং এই বাষ্প তরলের উপরে যে চাপ দেয়, সেই চাপকে আমরা বলছি তরলের বাষ্পচাপ। তাহলে কোনো তরলকে একটা বদ্ধ পাত্রে রাখলে তরল মলিকুল বাষ্পে পরিণত হচ্ছে এবং উক্ত বাষ্পকে তরল মলিকুলগুলো আকর্ষণ করে কিছু পরিমাণ বাষ্প মলিকুলগুলোকে তরলে পরিণত করছে, অর্থাৎ বাষ্পীভবন এবং ঘনীভবন দুটো একসাথে চলছে এবং গতিশীল সাম্যাবস্থা উপনীত হচ্ছে। এই গতিশীল সাম্যাবস্থায় তরল এর যে বাষ্প, সেই বাষ্প তরলের উপরে যে চাপ দিচ্ছে, সেই চাপকে আমরা বলছি তরলের বাষ্পচাপ। তাহলে এই গেল আমাদের তরলের বাষ্পচাপ। তরলের বাষ্পচাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? তরলের বাষ্পচাপ যে যে বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা দেখব। তরলের বাষ্পচাপ, তাহলে যত বেশি পরিমাণ বাষ্প যাবে, যত বেশি পরিমাণ বাষ্প তৈরি হবে, তত বাষ্পচাপ বেশি হবে। তো যদি আমি উষ্ণতাকে বাড়াই, উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি, তাহলে তরল পদার্থ বেশি পরিমাণে বাষ্পে পরিণত হয় এবং তরলের উপরে ওই বাষ্প বেশি পরিমাণে চাপ প্রয়োগ করবে, তাই তরলের বাষ্পচাপ বেশি হবে। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে তরলের বাষ্পচাপও বৃদ্ধি পায়। যত আমরা উষ্ণতা বৃদ্ধি করব, তরলের বাষ্পচাপও ঠিক তত বাড়তে থাকে। 2 নম্বর, আমি যে তরল পদার্থটা নিয়েছি, সেই তরল পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। আমি ধরলাম যে আমি 2 রকম জল নিয়েছি, একটা জল নিয়েছি, একটা ইথাইল অ্যালকোহল নিয়েছি। এই ইথাইল অ্যালকোহল এবং জলের মধ্যে কার বাষ্পচাপ বেশি হবে? যদি উষ্ণতাকে আমরা ফিক্সড রাখি, তাহলে
একই উষ্ণতায় জল এবং ইথাইল অ্যালকোহলের মধ্যে ইথাইল অ্যালকোহলের বাষ্পচাপ বেশি হয়, জলের বাষ্পচাপ কম হয়। তার কারণ কি? ইথাইল অ্যালকোহল বেশি উদ্বায়ী। তার কারণ হচ্ছে ইথাইল অ্যালকোহলের যে অণুগুলো আছে, সেই ইথাইল অ্যালকোহলের অণুগুলোর মধ্যবর্তী আন্তঃনাণবিক আকর্ষণ বল জলের তুলনায় কম। জলের তুলনায় কম হয়, আন্তঃনাণবিক আকর্ষণ বল কম হয়, সহজে ইথাইল অ্যালকোহলের অণুগুলো তরল অবস্থা থেকে বাষ্প অবস্থায় পরিণত হচ্ছে, তাই ইথাইল অ্যালকোহলের বাষ্পচাপ জল অপেক্ষা বেশি হয়। তাহলে বাষ্পচাপ দুটো বিষয়ের উপর নির্ভর করলো, সেটা হলো উষ্ণতা এবং তরলের প্রকৃতি। যে তরলের আন্তঃনাণবিক আকর্ষণ বল বেশি, তার বাষ্পচাপ কম। অর্থাৎ আমরা এখানে লিখে দিতে পারবো, উষ্ণতা বাড়লে বাষ্পচাপ বাড়ে, ঠিক সেরকম আন্তঃনাণবিক আকর্ষণ বল, তরলের আন্তঃনাণবিক আকর্ষণ বল যদি বৃদ্ধি পায়, তাহলে বাষ্পচাপ কি হবে? কম হবে। এই গেল আমার তরলের বাষ্পচাপ এবং বাষ্পচাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে। বাষ্পচাপ দুটো বিষয়ের উপর নির্ভর করে, উষ্ণতা এবং তরলের প্রকৃতির উপর। এবারে আসা যাক তরলে আমি এবারে কিছু দ্রাব্য যোগ করলাম। তরলে অর্থাৎ দ্রাবকে আমি কিছু দ্রাবক আমার কাছে আছে, তরল বিশুদ্ধ দ্রাবক আছে, তাতে আমি কিছু দ্রাব্য যোগ করলাম। কিরকম দ্রাব্য? অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাব্য যোগ করলাম, মানে যেটা উদ্বায়ী নয়। এইরকম দ্রাব্য যদি আমি যোগ করি, দিয়ে একটা দ্রবণ তৈরি করব, সেই দ্রবণের বাষ্পচাপ কেমন হয়, অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ আমরা একটু আলোচনা করব। কেমন দ্রবণ? অনুদ্বায়ী দ্রাবের দ্রবণ। অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ কেমন হবে? তো একটু আগে আমরা দেখেছিলাম তরলের বাষ্পচাপ, ধরে নিলাম সেটা জল। এই জল ছিল বিশুদ্ধ জল, সেটাকে বন্ধ করে নিয়েছিলাম, বদ্ধ পাত্রে যখন নিয়েছিলাম তখন আমরা বাষ্পচাপ দেখেছি। এবার কি করলাম, একই রকম একটি পাত্র নিয়েছি, একই রকম পাত্রে সমপরিমাণ দ্রাবক নিয়েছি, এই দ্রাবকে কিছু অনুদ্বায়ী দ্রাব্য আমি যোগ করছি। যখনই আমরা অনুদ্বায়ী দ্রাব্য যোগ করছি, তখন ধরে নিলাম এইগুলোতে অনুদ্বায়ী দ্রাব্য পদার্থ আছে। যখনই অনুদ্বায়ী আমরা দ্রাব্য নিচ্ছি, তখন তরলের বাষ্পচাপ কি হবে? তাহলে এখানে আমার দুটো অপশন আছে, একটা দ্রাবক আর একটা দ্রাবক। এখানে শুধু দ্রাবক আছে, অর্থাৎ এখানে আমি যদি ধরি জল আর চিনি, এখানে শুধু জল আছে। তো এরকম কন্ডিশনের ক্ষেত্রে যখন আমরা দ্রবণ তৈরি করছি, তখন তরলের বাষ্পচাপ কি হবে? বাড়বে কি কমবে কি একই থাকবে? এবার দেখি তরলের বাষ্পচাপ কিসের উপর নির্ভর করছে। তরলের বাষ্পচাপ একটু আগে আমরা আলোচনা করেছিলাম, তরলের বাষ্পচাপ তরলের উপরে থাকা যে বাষ্প, যে কণা, সেই বাষ্পের কণা তরলের উপরে যে চাপ দিচ্ছে, সেটাকেই আমরা বলছি তরলের বাষ্পচাপ। এবারে তরলের উপরে থাকা যত বাষ্পের পরিমাণ বেশি হবে, তত বাষ্পচাপ কি হবে? বেশি হবে। এক্ষেত্রে যদি আমি দেখি দ্রাবক আছে এবং দ্রাব্য আছে, তো এখানে যে বাষ্পে পরিণত হচ্ছে কি? দ্রাবক বাষ্পে পরিণত হচ্ছে। এখানেও দ্রাবক বাষ্পে পরিণত হচ্ছে। এই লাল কালারটা যেটা, সেটা হচ্ছে দ্রাবক। তাহলে দ্রাবকই বাষ্পে পরিণত হচ্ছে। তার কারণ কি? না, দ্রাবকটা হলো অনুদ্বায়ী, তার মানে সে বাষ্পে পরিণত হবে না। তাহলে এবারে দেখা যাক দ্রবণের ক্ষেত্রে প্রতি একক ক্ষেত্রফলে দ্রাবকের কণা এর তুলনায় কম হয়ে গেছে। এখানে প্রতি একক ক্ষেত্রফলে যতগুলো দ্রাবকের অণু আছে, আমি ধরে নিলাম এখানে দ্রাবকের অণু
1 2 3 4 5টা। এখানে দ্রাবকের অণু আছে 1টা 2টো 3টা, 1টা 2টা 3টা, দ্রাবক অর্ডার 2টো আছে। তার মানে প্রতি একক ক্ষেত্রফলে এখানে দ্রাবক আছে 3টা, দ্রাবক আছে 2টো, দ্রাবক আছে 2টো, দ্রাবক আছে 3টা, এখানে কিন্তু দ্রাবক আছে 5টা। তার মানে এখানে 5টা মলিকুলই বাষ্পে পরিণত হওয়ার সুযোগ আছে, কিন্তু এখানে মাত্র 3খানা দ্রাবক, 3খানা দ্রাবকই বাষ্পে পরিণত হওয়ার সুযোগ আছে। তার কারণ দ্রাবকগুলো বাষ্পে পরিণত হবে না, তার কারণ সেগুলো হচ্ছে অনুৎপাদ। তাহলে আমরা বলতে পারি প্রতি একক ক্ষেত্রফলে দ্রবণের ক্ষেত্রে দ্রাবকের অণুর সংখ্যা কম আছে। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক ক্ষেত্রফলে দ্রাবকের অণুর সংখ্যা কম। যেহেতু দ্রাবকের অণুর সংখ্যা কম, তাই তরলের উপরে বাষ্পের পরিমাণ কম। যেহেতু তরলের উপরে বাষ্পের পরিমাণ কম হবে, তাই বাষ্পচাপও কম হবে। অর্থাৎ যখন আমরা অনুদ্বায়ী দ্রাবের দ্রবণ নেব, সেই অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে প্রতি একক ক্ষেত্রফলে দ্রাবকের অণুর সংখ্যা কমে যাওয়ায় এখানে বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা কম হবে। অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ দ্রাবকের বিশুদ্ধ দ্রাবক থেকে কম হবে, বাষ্পচাপের অবনমন ঘটবে। এবারে এই যে দ্রবণ আমরা নিলাম, সেই দ্রবণের বাষ্পচাপের অবনমন ঘটছে। এই দ্রবণের বাষ্পচাপের অবনমন, তাহলে পরীক্ষায় তোমাদের কোশ্চেন করতে পারে যে যখন আমরা একটা অনুদ্বায়ী দ্রাবের দ্রবণ আমরা নিব, তখন বাষ্পচাপ বৃদ্ধি পাবে কি হ্রাস পাবে? অবশ্যই হ্রাস পাবে। এবারে কোশ্চেন হবে যে অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা কেন কম হয়? তাহলে আমরা বলতে পারবো প্রতি একক ক্ষেত্রফলে দ্রাবক অপেক্ষা দ্রাবকের কণা কম থাকে, তাই জন্য তরলের উপরে বাষ্পের পরিমাণ কমে যায়, তাই বাষ্পচাপ কম হয়। এবারে আসা যাক দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। তো এই যে আমরা দেখলাম বিশুদ্ধ দ্রাবক থেকে যখন অনুদ্বায়ী দ্রাবের দ্রবণে পরিণত করলাম, তখন বাষ্পচাপ, তরলের বাষ্পচাপ কি হলো? কমে গেল। তো দ্রবণের বাষ্পচাপ আমি ধরছি পি। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0। এই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0 অবশ্যই দ্রবণের বাষ্পচাপ অপেক্ষা বেশি, যদি আমরা সেই দ্রবণটা অনুদ্বায়ী দ্রাবের তৈরি করি। তো এই দ্রবণের ক্ষেত্রে এই P0 এবং P এর মধ্যে কি সম্পর্ক আছে, সেটা বিজ্ঞানী রাউল্টের সূত্র থেকে আমরা জানতে পারি। রাউল্টের সূত্র অনুযায়ী কোন অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ P ইকুয়াল টু বিশুদ্ধ দ্রবণের বাষ্পচাপ ইনটু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ইনটু দ্রবণে উপস্থিত দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফল। অর্থাৎ P ইকুয়াল টু P0 ইনটু x1। মানে আমরা লিখতে পারি দ্রবণের P হচ্ছে দ্রবণের বাষ্পচাপ সমান বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ইনটু দ্রবণে উপস্থিত দ্রাবকের মোল ভগ্নাংশ। এই হচ্ছে
বাষ্পচাপ সংক্রান্ত রাউলের সূত্রের গাণিতিক রূপ। আমরা বলতে পারি একটি অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রবণে উপস্থিত দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সঙ্গে সমান, অর্থাৎ P = P0 × x1। তো এবারে দেখা যাক একে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি, এইদিকে বাষ্পচাপ, এদিকে মোল ভগ্নাংশ, দ্রাবকের মোল ভগ্নাংশ, ধরলাম দ্রাবকের মোল ভগ্নাংশ। তো দ্রাবকের মোল ভগ্নাংশ যদি আমরা দেখি, তাহলে প্রথম অবস্থায় দ্রাবক x1 = 0 ছিল, আস্তে আস্তে এই পর্যায়ে আমি ধরলাম x1 = 1 হয়েছে। মোল ভগ্নাংশ সব ম্যাক্সিমাম 1 হয়, দ্রবণ প্লাস দ্রাবক = 1 হয়। যখন x1 = 1 মানে বিশুদ্ধ দ্রাবকের কথাই বলা হচ্ছে, তাহলে যত দ্রাবকের মোল ভগ্নাংশ বাড়তে থাকবে তত বাষ্পচাপ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে, এবং যখন বিশুদ্ধ দ্রাবক আসবে অর্থাৎ x1 = 1 মানে ওখানে কোনো দ্রাবক নেই, কারণ আমরা জানি x1 + x2 = 1, x1 = 1 হলে x2 = 0, এখানে x2 = আমরা 0, অর্থাৎ অনুদ্বায়ী দ্রাবক এখানে নেই, তার মানে বাষ্পচাপ কি হয়ে গেছে, ম্যাক্সিমাম হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে কোনো তরলের বাষ্পচাপ, কোনো তরলের বিশুদ্ধ দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রবণে উপস্থিত দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সঙ্গে সমান। এবারে যদি দেখা যায় যে আমার যে দ্রাবকটা আমি নিয়েছি, এখানে আমরা নিয়েছিলাম দ্রাবক উদ্বায়ী কিন্তু দ্রাবকটা অনুদ্বায়ী, কিন্তু যে দ্রবণ আমরা নিচ্ছি এখন সেটা যদি দুটোই উদ্বায়ী হয়, দ্রবণের যে দ্রাবক এবং দ্রাবক আছে দুটাই যদি উদ্বায়ী হয়, অর্থাৎ উদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ কি হবে? উদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ কি হবে? আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এরকম একটা পাত্র নিয়েছি, তাতে আমি কিছু দ্রাবক নিয়েছি, দ্রাবকটা হলো উদ্বায়ী এবং যে দ্রাবক নিয়েছি সেটা হচ্ছে অনুদ্বায়ী। ফলে যে বাষ্প আমরা পেয়েছিলাম সেই বাষ্পে কি ছিল না, সেই বাষ্পে আমার যে বাষ্প আমরা পেয়েছিলাম অর্থাৎ যে বাষ্পচাপ পেয়েছিলাম শুধুমাত্র দ্রাবকের জন্য পেয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে আমার দুটাই উদ্বায়ী, দ্রাবক উদ্বায়ী এবং দ্রাবকও উদ্বায়ী। সেক্ষেত্রে এখানে দু রকমের বাষ্প তৈরি হবে, দ্রাবক থেকেও তৈরি হবে আবার দ্রবণ থেকেও তৈরি হবে। দ্রাবক থেকেও তৈরি হবে এবং দ্রবণ থেকেও, দ্রাবক থেকেও তৈরি হবে এবং দ্রাবক থেকেও তৈরি হবে। ফলে যে বাষ্প আমরা পাবো এখানে দুটো বাষ্পই পাবো, দ্রাবকও পাবো এবং দ্রাবকও পাবো। এই যে দুটো আমরা বাষ্প পাচ্ছি, এই বাষ্পগুলো দ্রবণের উপরে দুজনেই চাপ দেবে, দ্রবণের উপরে দ্রাবক এবং দ্রাবক উভয় বাষ্পই চাপ দেবে। যেহেতু দ্রাবক এবং দ্রাবক উভয় বাষ্পই চাপ দিচ্ছে, তাই এখানে আমরা দ্রবণের বাষ্পচাপ দ্রাবের জন্যও পাবো এবং দ্রাবকের জন্যও পাবো। তো আমি ধরে নিলাম যে যদি আমি বিশুদ্ধ দ্রাবক নিতাম, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যখন আমার দ্রবণ তৈরি হয়নি, বিশুদ্ধ অবস্থায়
দ্রাবকের বাষ্পচাপ P0A, বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ P0B, অর্থাৎ দ্রাবক এবং দ্রাবক দুটোই হচ্ছে আমার উদ্বায়ী। তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0A এবং বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ P0B। এবার যখন আমি দ্রবণ তৈরি করলাম, ওই দ্রবণের মধ্যে দ্রাবকও চাপ দিচ্ছে, দ্রাবকও চাপ দিচ্ছে, তো দ্রবণের মধ্যে দ্রাবকের বাষ্পচাপ PA। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে P0A greater than PA। দ্রবণের মধ্যে দ্রাবের বাষ্পচাপ PD, অর্থাৎ দ্রবণের মধ্যে দ্রাবকের যে বাষ্পচাপ, যেটা আংশিক চাপ আমরা বলতে পারি, দ্রাবকের এখানে আংশিক চাপ PA, দ্রাবের আংশিক চাপ হচ্ছে PB। বিশুদ্ধ যখন আমি নিয়েছি, এটা হচ্ছে PA, এটা হচ্ছে PB। তাহলে আমরা রাউল্টের সূত্রের ক্ষেত্রে, রাউল্টের সূত্র যদি আমি অ্যাপ্লাই করি এক্ষেত্রে, বিশুদ্ধ দ্রাবকের জন্য P0A, দ্রবণের মধ্যে দ্রাবকের জন্য PA। এবারে আমি ধরে নিলাম যে যে দ্রবণটা আছে সেই দ্রবণে আমার দ্রাবক আছে XA মোল এবং দ্রাবক আছে XB মোল। তাহলে এখানে রাউল্টের সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে দেখব যে PA অর্থাৎ দ্রবণের মধ্যে দ্রাবকের যে বাষ্পচাপ, সেই PA ইকুয়াল টু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ইনটু দ্রবণে উপস্থিত দ্রাবকের মোল ভগ্নাংশ, অর্থাৎ PA ইকুয়াল টু P0A ইনটু XA। অনুরূপভাবে আমরা বের করতে পারি PB ইকুয়াল টু P0B ইনটু XB। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে দ্রাবকের ক্ষেত্রে PA ইকুয়াল টু P0A ইনটু XA, PB ইকুয়াল টু P0B ইনটু XA। এবারে ডাল্টনের আংশিক চাপ সূত্র দিয়ে আমরা বলতে পারি দ্রবণের মধ্যে যে আংশিক চাপ আছে দ্রবণের উপরে, দ্রাবক এবং দ্রাবকের PA এবং PB, এই আংশিক চাপ দুটোর মোট যোগফল হচ্ছে দ্রবণের উপরে মোট চাপ, অর্থাৎ P ইকুয়াল টু PA প্লাস PB। দ্রবণের মোট চাপ ইকুয়াল টু দুটো দ্রাবক এবং দ্রাবকের আংশিক চাপ। তাহলে P ইকুয়াল টু, অর্থাৎ P টোটাল ইকুয়াল টু আমরা বলতে পারি P0A ইনটু XA প্লাস P0B ইনটু XB। এই হলো আমাদের দ্রবণের বাষ্পচাপ P ইকুয়াল টু P0A ইনটু XA প্লাস P0B ইনটু XB। এবারে যদি আমরা একটু গ্রাফিক্যালি একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে দেখব কি রকম গ্রাফ আছে। তাহলে সমীকরণটা এসছে আমার P0A ইনটু XA প্লাস P0B ইনটু XB। এদিকে আমি বাষ্পচাপকে যদি প্লট করি, এদিকে আমি মোল ভগ্নাংশ কে প্লট করলাম। আমি ধরে নিলাম এখানে XA হচ্ছে দ্রাবক, যেখানে সবচেয়ে বেশি আমি ধরে নিলাম দ্রাবক। তাহলে XB ইকুয়াল টু, এটাকে আমি যদি 0 হই, এখানে XA ইকুয়াল টু 0, তাহলে XB ইকুয়াল টু ম্যাক্সিমাম। তার কারণ আমরা জানি কি XA প্লাস XB ইকুয়াল টু 1। এদিকে যত যাচ্ছি এরকম পয়েন্টে XA আস্তে আস্তে বাড়ছে এবং ম্যাক্সিমাম হয়েছে, XA ইকুয়াল টু 1 এবং XB ইকুয়াল টু 0। এবারে যে মেন ফর্মুলা আমরা পেয়েছি সেটা হলো
P equal to P0A into XA plus P0B into XB। তো এই ইকুয়েশনে যদি আমরা দেখি যে XA equal to 0, কি দেখবো XA equal to 0, যদি XA equal to 0 হয় অর্থাৎ দ্রবণের মধ্যে যে দ্রাবকের কথা আমরা বিবেচনা করছি সেই দ্রাবকের পরিমাণ নেই, অর্থাৎ মোল ভগ্নাংশ শূন্য, মানে সেখানে দ্রাবক নাই, শুধুমাত্র উদ্বায়ী দ্রাবকটা আছে। তাহলে বাষ্পচাপ কি হবে? P equal to P0B into XB, তার মানে শুধুমাত্র দ্রাবকের জন্যই বাষ্পচাপ আমরা পাবো। আবার যদি XB equal to 0 ধরি, অর্থাৎ দ্রাবক নেই, মানে পুরোটাই দ্রাবক আছে, তাহলে P equal to P0A into XA পাবো। তো যেখানে আমার XB 0, মানে এরকম পজিশনে শুধুমাত্র দ্রাবক আছে, তার বাষ্পচাপ আমি ধরলাম এটা। যদি শুধু দ্রাবক থাকতো তাহলে এরকম পজিশনে বাষ্পচাপ শূন্য হতো, এবং আমরা আগে দেখেছি তার গ্রাফ হতো এরকম, তার গ্রাফ কি হতো এরকম। যদি XB equal to 1, মানে বাষ্পচাপ শুধুমাত্র দ্রাবের জন্য, তাহলে বাষ্পচাপ আমি ধরলাম এখানে। তাহলে এই বাষ্পচাপটা, এই যে গ্রাফটা শুধুমাত্র দ্রাবকের জন্য, এই গ্রাফটা শুধুমাত্র দ্রাবের জন্য। এবারে আমরা এখানে ধরে নিয়েছি যে দ্রাবের, বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ কম, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বেশি, এই জন্য এটা উপরে আছে, এটা নিচে আছে। তাহলে যখন দ্রবণ তৈরি হচ্ছে, অর্থাৎ দ্রাবক এবং দ্রাবক যখন মিক্সড হয়ে আছে, তখন বাষ্পচাপ, তখন গ্রাফটা কেমন হবে? তখন গ্রাফটা হবে এই দুটো বিন্দুর যোগফল। তাহলে এটা হলো আমার দ্রবণের বাষ্পচাপ। কিরকম দ্রবণের বাষ্পচাপ? যখন বিশুদ্ধ দ্রাবক এবং বিশুদ্ধ দ্রাবক উভয়ই উদ্বায়ী হবে, দ্রাবক এবং দ্রাবক দুটোই যখন উদ্বায়ী হবে তখন দ্রবণের বাষ্পচাপ এরকম। যখন শুধু দ্রাবক থাকবে তখন এরকম, যখন শুধু দ্রাবক থাকবে তখন এই গেল। যদি আমার দুটো দ্রাবক এবং দ্রাবক উভয়ই উদ্বায়ী হয় তখন তাদের বাষ্পচাপ কিরকম ভাবে হবে। এবারে আসি আদর্শ দ্রবণ কাকে বলে। আদর্শ, আইডিয়াল এন্ড নন আইডিয়াল সলিড। আদর্শ ও অনাদর্শ দ্রবণ কাকে বলে? আদর্শ দ্রবণ আমরা সেই সমস্ত দ্রবণকে বলবো যারা রাউল্টের সূত্র মেনে চলে। যারা রাউল্টস ল অবে করে তাদেরকে আমরা আইডিয়াল সলিউশন বলবো বা আদর্শ দ্রবণ বলবো। আর যারা যে কোনো উষ্ণতা এবং গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে না তাকে আমরা অনাদর্শ দ্রবণ বা নন আইডিয়াল সলিউশন বলবো। তাহলে যে কোনো উষ্ণতা এবং গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলবে, তার মানে কি? তার মানে হচ্ছে ধরো, মানে এই যে রাউল্টের সূত্র আমরা পেয়েছিলাম P equal to P0 into x1, এই সূত্র মেনে চলবে। তো আমরা ধরি দুটা কম্পোনেন্ট নিয়ে দিয়ে একটা দ্রবণ বানিয়েছি, একটা কম্পোনেন্ট A, একটা কম্পোনেন্ট B।
এই রকমের সলিউশনকে আমরা জানি বাইনারি সলিউশন বলা হয়, এবং এক্ষেত্রে এ এবং বি দুটোকেই আমরা তরল নিয়েছি ধরে নিলাম। তো এখানে যখন আমি এ নিচ্ছি বিশুদ্ধ অবস্থায়, যদি আমি বিশুদ্ধ অবস্থার কথা বলি, তখন এই এ মলিকিউলগুলোর মধ্যবর্তী যে আকর্ষণ বল তাকে আমরা বলছি এ বিশুদ্ধ অবস্থায়, এবং বিশুদ্ধ অবস্থায় বি মানে যখন দ্রবণ তৈরি করেনি তখন তাদের মধ্যবর্তী আকর্ষণ বল বি বি। যখন দ্রবণ তৈরি করছে তখন এ এবং বি আছে, এ। তো যখন দ্রবণ আসলো বিশুদ্ধ, আমি এবারে মুছে দিলাম, ধরো এ বি মিশে দ্রবণ তৈরি হলো, এই দ্রবণের মধ্যে এ এর মধ্যবর্তী আকর্ষণ বল, বি বি এর মধ্যবর্তী আকর্ষণ বল, এ বি এর মধ্যবর্তী আকর্ষণ বল যখন সমান হবে তখন তারা আদর্শ দ্রবণ হবে এবং সেগুলো রাউল্ডের সূত্র মেনে চলবে। তাহলে আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দ্রাবক এবং দ্রাবক আছে, দ্রবণে দ্রাবক দ্রাবক আকর্ষণ বল, দ্রাবক আকর্ষণ বল এবং দ্রাবক আকর্ষণ বল যখন সমান হবে, অর্থাৎ এ এ বি বি এবং এ বি আকর্ষণ বল যখন সমান হবে তখন তারা আদর্শ দ্রবণ তৈরি করবে। তো আদর্শ দ্রবণ গঠনের শর্ত কি কি শর্তে আদর্শ দ্রবণ তৈরি হয়? তো আমরা প্রথমেই দেখে নিয়েছি যে দ্রাবক এবং দ্রাবকের আন্তরাণবিক যে আকর্ষণ বল যখন সমান হবে তখনই কি হবে, তারা আদর্শ দ্রবণ তৈরি করবে। আদর্শ দ্রবণ তৈরির জন্য যে দ্রাবক এবং দ্রাবক নিচ্ছি, আমরা যে দ্রাবক এবং দ্রাবক নিয়েছি, যে কম্পোনেন্টগুলো নিয়েছি, তাদের অণুর আকার প্রায় একই রকম হবে এবং রাসায়নিকভাবে তারা সদৃশ হবে, তবে গিয়ে তারা আদর্শ দ্রবণ তৈরি করবে। তো আদর্শ দ্রবণের শর্ত, একটা শর্ত আছে, শর্তগুলো হলো ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0 হবে প্রথম শর্ত। 2 নম্বর হচ্ছে ডেল এইচ মিক্সিং ইকুয়াল টু 0 হবে। 3 নম্বর হচ্ছে তারা রাউল্ডের সূত্র মেনে চলবে, রাউল্ডস ল ফলো করবে, রাউল্ডস ল ওবেবে, রাউল্ডের সূত্র মেনে চলবে। তো প্রথমে আসি ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0, এই কথাটার অর্থ কি? ধরো আমি কোথায় বললাম যে এ নিয়েছি আমি 10 ml, বি নিয়েছি আমার 20 ml। তো এই যখন আমি এ আর বি কে মিশিয়ে একটা দ্রবণ তৈরি করবো তখন তার আয়তন হবে 30 ml। যদি এই 30 ml এর থেকে বেশি বা কম না হয় তাহলে আমরা বলবো ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হয়নি, এই জন্য আমরা লিখেছি ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0। যদি দেখি এ বি মেশানোর পর যদি কোনো তাপের উদ্ভব বা তাপের শোষণ কোনোটাই না ঘটে তাহলে আমরা বলবো ডেল এইচ মিক্সিং ইকুয়াল টু 0, তখনই তারা কি হবে, আইডিয়াল সলিউশন হবে এবং তারা রাউল্ডের সূত্র মেনে চলবে। তো ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0, ডেল এইচ মিক্সিং ইকুয়াল টু 0 কখন হচ্ছে? আমরা দেখলাম যে আদর্শ দ্রবণ যখন তৈরি হচ্ছে তখন এ আকর্ষণ বল, বি বি আকর্ষণ বল এবং এ বি আকর্ষণ বল যখন সমান হবে, একই রকম হবে, তখন আয়তনের কোনো পরিবর্তন হওয়ার কথাই নয়, অর্থাৎ ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0। এবং যেহেতু আকর্ষণ বলগুলো দ্রাবকের মধ্যবর্তী আকর্ষণ বলের সঙ্গে সমান, তাই ডেল এইচ মিক্সিং ইকুয়াল টু 0 হচ্ছে। এবারে আসি এই আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণ। হ্যাঁ, কিছু আদর্শ দ্রবণের উদাহরণ আছে, আমরা দেখব যে আদর্শ দ্রবণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আদর্শ দ্রবণ কাকে বলে, আদর্শ দ্রবণের উদাহরণ দাও। তো আদর্শ দ্রবণের শর্তগুলি দেখো এইরকম। আচ্ছা, এবারে আসি অনাদর্শ দ্রবণ। অনাদর্শ দ্রবণ কাদের বলবো, তার ঠিক বিপরীত ঘটনা ঘটবে, যে রাউল্ডের সূত্র মেনে চলবে না, যখন ডেল ভি মিক্সিং নট ইকুয়াল টু 0, ডেল এইচ মিক্সিং নট ইকুয়াল টু 0 হবে, তখন আমরা বলবো যে ওই দ্রবণ হচ্ছে অনাদর্শ দ্রবণ, অর্থাৎ ডেল ভি মিক্সিং অর্থাৎ আয়তনের পরিবর্তন হবে, ডেল এইচ মিক্সিং নট ইকুয়াল টু 0 হবে এবং রাউল্ডের সূত্র মেনে চলবে না, এইরকম দ্রবণকে আমরা বলবো অনাদর্শ দ্রবণ। তো
তো অনাদর্শ দ্রবণ এর ক্ষেত্রে আমরা একটু আগে দেখেছিলাম বাষ্পচাপ সংক্রান্ত যে সমীকরণ, যদি দ্রাব এবং দ্রাবক দুটাই উদ্দায়ী হয় তখন টোটাল বাষ্পচাপ P ইকুয়াল টু আমরা পেয়েছিলাম P0A ইন্টু XA প্লাস P0B ইন্টু XB। এই ছিল আমার বাষ্পচাপ সংক্রান্ত দ্রাব এবং দ্রাবক দুটাই যদি উদ্দায়ী হয় তখন আমরা পেয়েছিলাম P ইকুয়াল টু P0A ইন্টু XA প্লাস P0B ইন্টু XB। এবারে যদি সেটা অনাদর্শ দ্রবণ হয় তাহলে পরীক্ষাগারে এই দ্রবণটার যে বাষ্পচাপ আমরা পাবো, অর্থাৎ পরীক্ষালব্ধ বাষ্পচাপ এবং গণনা করে, অর্থাৎ রাউল্টের সূত্র থেকে গণনা করে যে বাষ্পচাপ আমরা পাবো, থিওরিটিক্যাল গণনাকৃত বাষ্পচাপ, এই দুটো সমান হবে না। সেই রকমের দ্রবণকে আমরা কি বলছি? নন আইডিয়াল সলিড। এই পরীক্ষালব্ধ বাষ্পচাপটা গণনাকৃত বাষ্পচাপের থেকে বেশি হতে পারে বা কম হতে পারে। তাহলে এটা কখনো কখনো গ্রেটার দ্যান হতে পারে, আবার লেস দ্যানও হতে পারে বাষ্পচাপ। তো এই বাষ্পচাপ যখন পরীক্ষালব্ধ বাষ্পচাপ যখন গণনাকৃত বাষ্পচাপের থেকে বেশি হবে তখন আমরা ধনাত্মক বিচ্যুতি বা পজিটিভ ডেভিয়েশন দেখব। পরীক্ষালব্ধ বাষ্পচাপ যখন বেশি হবে গণনাকৃত বাষ্পচাপের থেকে তখন আমরা ধনাত্মক বিচ্যুতি বা পজিটিভ ডেভিয়েশন দেখব। আর যখন এটা লেস দেন হবে, পরীক্ষালব্ধটা যখন লেস দেন হবে তখন আমরা দেখব ঋণাত্মক বিচ্যুতি বা নেগেটিভ ডেভিয়েশন। তো সে দুটো জিনিস কি সেটা আমরা একটু আলোচনা করব। ধনাত্মক বিচ্যুতি কি, ধনাত্মক বিচ্যুতির কারণ কি, সেটা একটু আলোচনা করা যাক। আমার মেন সূত্র হলো P ইকুয়াল টু P0A ইন্টু XA প্লাস P0B ইন্টু XB। এখানে যে সলিউশনটা নিয়েছিলাম, যে দ্রবণটা নিয়েছিলাম, সেটা হচ্ছে আমার একটা বাইনারি সলিউশন, যেখানে দ্রাবক হচ্ছে A এবং দ্রাবক হচ্ছে B, বা এটাকে আমি দ্রাবক বলতে পারি, এটাকে আমরা দ্রাবক বলতে পারি। তো দ্রবণের মধ্যে A আকর্ষণ বল, BB আকর্ষণ বল এবং AB আকর্ষণ বল যদি সমান হয়ে যায় তখন তাকে আমরা বলছিলাম আইডিয়াল। যদি সমান না হয় তখন তাকে আমরা বলছি নন আইডিয়াল। এবারে যদি দেখা যায় যে BB আকর্ষণ বল অপেক্ষা AB আকর্ষণ বল কম হলো, অর্থাৎ যে দ্রবণটা আমার তৈরি হয়েছে সেখানে আকর্ষণ বল, আন্তরাণবিক আকর্ষণ বল হঠাৎ করে কমে গেল, সেক্ষেত্রে কি হবে না সহজে তরল কণাগুলো বাষ্পে পরিণত হবে। আমরা আগেই দেখেছি যে আন্তরাণবিক আকর্ষণ বল যত কমবে তত সহজে বাষ্পতে পরিণত হবে তরল। ফলে এখানে AB আকর্ষণ বল যখন কমে গেল ফলে তরলের বাষ্পচাপ বৃদ্ধি পাবে এবং এক্ষেত্রে পজিটিভ ডেভিয়েশন ঘটবে বা ধনাত্মক বিচ্যুতি ঘটবে। তাহলে দ্রবণে উপস্থিত দ্রাবকের আন্তরাণবিক আকর্ষণ বল কোনো এক কারণে যখন হ্রাস পেয়ে যাবে তখন বাষ্পচাপ বৃদ্ধি পাবে এবং আমরা ধনাত্মক বিচ্যুতি দেখতে পাব। তাহলে যে গ্রাফ আমরা এঁকেছিলাম সেক্ষেত্রে আবার যদি দেখি গ্রাফ বাষ্পচাপ বনাম মূল ভগ্নাংশ, এই হচ্ছে আমার বাষ্পচাপ। এদিকে যদি আমরা মূল ভগ্নাংশকে নোটেট করি, এখানে x এ দ্রাবক যদি আমি ধরি 0, xb ইকুয়াল টু 1, এটা আমরা একটু আগেই করেছিলাম, xb ইকুয়াল টু 0, xa ইকুয়াল টু 1,
যদি আমার বিশুদ্ধ দ্রাবক থাকতো, অর্থাৎ যদি শুধু এক্স এ থাকতো, এক্স এ এখানে 0, আস্তে 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 যদি বাড়ে, তাহলে এক্স এ ম্যাক্সিমাম বাষ্পচাপ আমরা পাবো আগের মতো, ঠিক এক্স বি এরকম হবে। দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ ঠিক এরকম হবে। এক্ষেত্রে এটাকে আমরা বলবো আইডিয়াল সলিউশন বা আদর্শ দ্রবণ। কিন্তু যদি এ বি এর আকর্ষণ বল যদি কম হয় তার থেকে এ আকর্ষণ বল বা বিবি আকর্ষণ বল, তাহলে সহজে দ্রবণ থেকে তরল বাষ্পে পরিণত হবে এবং বাষ্পচাপ বৃদ্ধি পাবে। যখনই আমরা বাষ্পচাপ বৃদ্ধি পাবে, তাহলে আমরা দেখতে পাবো যে বাষ্পচাপ এখানে পাওয়ার কথা ছিল, এই যদি বাষ্পচাপ হয় তাহলে এখানে ধনাত্মক বিচ্যুতি ঘটবে, অর্থাৎ বাষ্পচাপ একটু হলেও বৃদ্ধি, এক্ষেত্রেও বাষ্পচাপ বৃদ্ধি পাবে এবং দ্রবণের যে বাষ্পচাপ সেটারও পজিটিভ ডেভিয়েশন ঘটবে। এই জন্য আমরা ধনাত্মক বিচ্যুতি পাই। তাহলে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি আমরা পাই, তার কারণ দ্রবণের মধ্যে যে দ্রাবকণা থাকে এবং দ্রাবক কণা থাকে, সেই দ্রাবক কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল এবং দ্রাবক কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল অপেক্ষা যখন দ্রবণের দ্রাবক এবং দ্রাবক এর আকর্ষণ বলটা কমে যাবে, অর্থাৎ এ বি এর আকর্ষণ বল যখন কমে যাবে এ আকর্ষণ বল বিবি আকর্ষণ বলের থেকে, তখন তরল সহজে বাষ্পে পরিণত হবে এবং তরলের বাষ্পচাপ বৃদ্ধি পাবে, ফলে এখানে পজিটিভ ডেভিয়েশন ঘটবে। তো তোমরা উদাহরণ দেখে নেবে যে পজিটিভ ডেভিয়েশন ঘটায় এরকম দু একটি তরলের উদাহরণ দাও। এবারে আমরা দেখব যে ঋণাত্মক বিচ্যুতির কারণ কি, ঋণাত্মক বিচ্যুতির গ্রাফ কেমন হবে এবং ঋণাত্মক বিচ্যুতির কারণ কি। ঋণাত্মক বিচ্যুতি তখনই হবে যে দ্রবণ, ধর আমরা একটা বাইনারি সলিউশন নিলাম, ঠিক একই রকম ভাবে দেখি যদি আমরা এ এবং বি দিয়ে একটা বাইনারি সলিউশন অর্থাৎ দ্রবণ বানালাম, এই দ্রবণের মধ্যে এ আকর্ষণ বল থাকবে, এ বি আকর্ষণ বল থাকবে, এবং যখন আমি দ্রবণ তৈরি করেছি তখন সেক্ষেত্রে কি থাকবে, এ বি আকর্ষণ বলও থাকবে। যখন আকর্ষণ বল বেশি হয়ে যাবে, এ বি আকর্ষণ বল যখন বেশি হয়ে যাবে এ এবং এ বির তুলনায়, তখন তরল সহজে বাষ্পে পরিণত হতে চাইবে না, অর্থাৎ বাষ্পচাপ কি হবে, তুলনামূলকভাবে কম হবে। তখন আমরা তাকে বলবো নেগেটিভ ডেভিয়েশন। নেগেটিভ ডেভিয়েশন যখনই আকর্ষণ বল কম হচ্ছে তখন কি হবে, ডেল এইচ কি হবে, ডেল এইচ মিক্সিং সেটাও কম হবে এবং ডেল ভি মিক্সিং কি হবে, সেটাও কম হবে। এবং গ্রাফটা যদি আমরা দেখি তাহলে দেখব নেগেটিভ ডেভিয়েশন মানে বাষ্পচাপ কমে যাবে। কিরকম ভাবে কমবে, এদিকে বাষ্পচাপ প্লট করলাম, এদিকে যদি আমার মোল ভগ্নাংশকে নোটেট করি, এখানে xb equal to 1, xa equal to 0, xb equal to 0, xa equal to 1। এই ছিল আমার আদর্শ দ্রবণের ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ আমরা পেয়েছিলাম। যখন ধনাত্মক বিচ্যুতি ঘটেছিল তখন বাষ্পচাপ বেড়ে গেছে, এক্ষেত্রে কি হবে, ঋণাত্মক বিচ্যুতি ঘটেছে মানে বাষ্পচাপ হ্রাস ঘটবে। কিরকম, এর যে বাষ্পচাপ তার থেকে বাষ্পচাপ কমে যাবে, এর যে বাষ্পচাপ তার থেকে বাষ্পচাপ হ্রাস পাবে, ঠিক এক্ষেত্রেও বাষ্পচাপ হ্রাস। এটাকেই আমরা বলছি নেগেটিভ ডেভিয়েশন। তোমরা উদাহরণ দেখে নিবে। নেগেটিভ ডেভিয়েশনের কারণ কি তাহলে আমরা জানলাম, আকর্ষণ বল বৃদ্ধি পেয়ে। ডেভিয়েশন যদি আমরা দেখি, নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে ডেল এইচ মিক্সিং লেস দেন 0 হচ্ছে, ডেল ভি মিক্সিংও লেস দেন 0। পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ডেল এইচ মিক্সিং গ্রেটার দেন 0, ডেল ভি মিক্সিং গ্রেটার দেন 0। যদি আইডিয়াল সলিউশন দেখি, আদর্শ দ্রবণ দেখি, সেক্ষেত্রে ডেল এইচ এবং ডেল ভি কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ডেল এইচ মিক্সিং ইকুয়াল টু 0 এবং ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0। তোমরা অবশ্যই দেখে নেবে আদর্শ দ্রবণের উদাহরণ
পজিটিভ ডেভিয়েশন অর্থাৎ ধনাত্মক বিচ্যুতির উদাহরণ এবং ঋণাত্মক বিচ্যুতির উদাহরণ। এরপরে আমরা পরের ক্লাসে পড়ব রাউলের সূত্র এবং কলিগেটিভ প্রপার্টি।